ইন্দ্র জল দেয় না, অরুণ ঘুমোচ্ছে, কুবের পিরামিডে টাকা লুটছে, আর এই চিত্রগুপ্ত ছিল যমরাজের চোখে ধুলো দিয়ে এলো পাতারি ঘুষ খেয়েছে। কে নয়, সব জায়গায় কিন্তু উল্টো কারবার, অথচ সবাই দোষারোপ করছে ভগবানকে। টালিগঞ্জে টেকনিশিয়ান প্রযোজক দ্বন্দ্বে ভানু বন্দ্যোপাধ্যায় শুরু থেকেই টেকনিশিয়ানদের পক্ষে ছিলেন। একদিকে সাধারণ বাঙালির কাছে হাস্য কৌতুকে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে যাওয়া, অন্যদিকে বুকের ভিতরের বিপ্লবীকে বাঁচিয়ে রাখা। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আঞ্জনা আঞ্জনিয়া। বন্ধুরা, তোমাদের সকলকে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। প্রখ্যাত অভিনেতা ভানু বন্দ্যোপাধ্যায় এমনই একজন বিপ্লবী ছিলেন যিনি পথের ধারে তুলসী চক্রবর্তীকে হেনস্থার হাত থেকে বাঁচাতে আস্তিন গুটিয়ে এগিয়ে যেতেন। আবার টালিগঞ্জে টেকনিশিয়ান প্রযোজক দ্বন্দ্বে শুরু হওয়া আন্দোলনে টেকনিশিয়ানদের পাশে থাকতেন। ব্ল্যাকলিস্টেড হয়ে কাজ হারাতে হলেও নিজের পথ থেকে সরে আসেননি। আবার এই সংঘাতের আবহেই বিরোধী শিবিরে চলে যাওয়া বিকাশ রায়কে দেখতে চলে গিয়েছিলেন শটান। ইদানিং কলেজ স্ট্রিটে নন ফিকশনের বিক্রি বাটা ফিকশনের থেকে বেশি, এমনটাই শোনা যায়। আর নন ফিকশনের মধ্যে সবচেয়ে বেশি চাহিদা নস্টালজিয়ার, এমন একটা গুঞ্জনও বই পাড়ায় বাতাসে ভাসে। এমতাবস্থায় হাতে এলো ভানু বন্দ্যোপাধ্যায়কে নিয়ে লেখা একটি বই। পারিবারিক ভানু স্ত্রী কন্যা দুই পুত্রের স্মৃতিকথন। স্বাভাবিকভাবেই মনে প্রশ্ন জাগলো, এও সেই নস্টালজিয়ারই বিপণন সফলতাকে মাথায় রেখে তৈরি আরেকটি বই নয় তো? আসলে এই কূট প্রশ্ন মাথায় আসা স্বাভাবিক, কেননা ভানু বন্দ্যোপাধ্যায় আজও বাঙালির কৃষ্টি ও মননে এক অতিজীবিত মানুষ। এখনো বইয়ের মলাটে তার ছবি মানে চোখের সামনে দেখতে পেলে পাঠক থমকাবেই। কাজেই তাকে আরও একটি বইয়ের পরিকল্পনায় এমন কথা না চাইতেও মাথার ভিতরে জন্ম নিতে থাকে। এই বইয়ের সম্পাদক দেবশঙ্কর মুখোপাধ্যায়। তিনি সম্পাদকের কথায় লিখেছেন, মানুষটিকে নিয়ে খানকতক বই গুচ্ছ লেখা বাজারে ঘূর্ণায়মান। তাই প্রশ্ন এও ছিল, সেসবের থেকে ভিন্নতা বজায় রাখব কি করে? সেই সঙ্গেই বইটির কাজ শেষ করে তার সংশয়, গ্রন্থটি একজন শিল্পীর জীবন, তার সময়, তার কর্মকাণ্ড নিয়ে গবেষণার হ্যান্ডবুক হিসাবে গড়ে তোলার বাসনাটি কতটা সাকার পেল জানি না, কিন্তু ইচ্ছেটি তেমনই ছিল। এই সংশয় তার সততাকেই প্রতিফলিত করে, কেননা ভানু বন্দ্যোপাধ্যায়কে স্রেফ কমেডিয়ান হিসাবে দেগে দেওয়া যায় না, বরং এই সময়ে দাঁড়িয়ে এক আশ্চর্য জীবনকে আরো বড় পরিসরে উদযাপন করাই মূল উদ্দেশ্য হওয়া দরকার ছিল। বইটি পড়তে পড়তে বোঝা যায় সেই চেষ্টাই নিরলসভাবে করা হয়েছে। তবুও তার সংশয় থাকাটা স্বাভাবিক, কেননা লর্ড ভানুকে সামগ্রিকভাবে একটি বইয়ে ধরে ফেলা হয়তো সম্ভব নয়। তবু যতদূর আলো পড়ল বোঝা গেল গড্ডালিকা প্রবাহে ভেসে যাওয়ার বই এটি নয়। ভানু বন্দ্যোপাধ্যায় এমন একজন মানুষ যার নামটাই ব্র্যান্ড। উত্তম কুমারের সমসাময়িক এক এমন তারকা তিনি, যাকে ঘিরে আবর্তিত হতো নিজস্ব তারকা দূতি। কিন্তু তার গল্প ওখানেই শুরু হয় না, বরং তারও বহু আগে ইংরেজ আমলে বিপ্লবীদের সাহায্য করা দিয়েই সেই মহাজীবনের সূত্রপাত। তখন কতই বা বয়স তার। গুরু দীনেশ গুপ্তর কাছে স্বদেশী আনায় হাতেখড়ি 8-10 বছর বয়সেই। অত ছোট একটা বাচ্চাকে পুলিশ সন্দেহ করত না, তাই তারই হাত দিয়ে নিষিদ্ধ বই, টিফিন বক্সে রিভলভার পাচার করা যেত অক্লেশে। পরবর্তী সময়ে অনুশীলন সমিতিতে জড়িয়ে পড়া, শেষে
এক ব্রিটিশ ইনফর্মার খুন হওয়ায় সমিতির অন্য সদস্যদের মতো তাঁর নামেও জারি হলো হুলিয়া। বন্ধু গোপাল মিয়ার গাড়ির পাটাতনে চেপেই কলকাতায় চলে যাওয়া, এমনই নাটকীয় তাঁর জীবনের শুরুর দিনগুলো। এমন এক মানুষ পরবর্তী সময়ে হয়ে উঠলেন হাসির রাজা। তার নিজেরই কথায়, ছিলাম বাড়ুজ্যে হলাম ভাড়ুজ্যে। কিন্তু এই আসলে এক সুদীর্ঘ আত্মগোপন, কিংবা তারই চরিত্রের একটি অন্য দিক। আদ্যন্ত বামপন্থী ভানু পার্টির কমরেড না হয়েও অন্যায় দেখলে ঝাঁপিয়ে পড়ার আগুন সমস্ত জীবন জ্বালিয়ে রেখেছিলেন হৃদয়ের অলিন্দে। সেই আগুন বাদ দিয়ে তাকে বোঝা যাবে না। এই বই আসলে স্মৃতিচারণ। স্ত্রী নীলিমা বন্দ্যোপাধ্যায়, দুই পুত্র গৌতম ও পিনাকি বন্দ্যোপাধ্যায় এবং কন্যা বাসবী ঘটক বন্দ্যোপাধ্যায়ের স্মৃতিচারণার পাশাপাশি রয়েছে সম্পাদকের একটি রচনা। সবকটি রচনাতেই ভানুর জীবনের নানা অধ্যায় ফিরে ফিরে আসে। সেটাই হয়তো স্বাভাবিক, কেননা এই ঘটনাগুলি ভানুকে বুঝে ওঠার ক্ষেত্রে অনিবার্যই হয়তো। তবে একথা মানতেই হবে, তার পপুলার সত্তাকে অবহেলা করার প্রশ্নই ওঠে না। দেশভাগের ক্ষত ও শরণার্থীর চাপ সামলাতে থাকা এই বাংলায় সেই ৫ ও ৬-এর দশকে আইকন হয়ে ওঠাটা সহজ ছিল না। আর সেজন্য ছিল নিবিড় চর্চা। পুত্র গৌতম বন্দ্যোপাধ্যায় জানাচ্ছেন, বাবা ছোট থেকেই প্রচুর ইংরেজি ছবি দেখেছে। পরের দিকে দেখতাম বা শুনতাম, এ শুধু বাবা নয়, ইন্ডাস্ট্রির তাবড় তাবড় শিল্পীদের অনেকের মধ্যেই এই নেশাটা ছিল। ছবি বিশ্বাস, উত্তম কুমার, অনিল চট্টোপাধ্যায়, জহর রায় ইত্যাদি। আর শুধু দেখা নয়, ইংরেজি ছবি নিয়ে ওদের মধ্যে আড্ডা আলোচনা ভালো রকম লেগেই থাকত। এই প্রস্তুতির সঙ্গেই ছিল কঠোর পরিশ্রম। গৌতমবাবু জানান, বাবা সকাল ৮টায় বেরিয়ে যেত। আমরা তখন সবে ঘুম থেকে উঠেছি কি উঠিনি। ফিরত রাত 10টায়, আমরা যখন ঘুমিয়ে কাদা। এই দুয়েরই সমন্বয়ে তাকে তৈরি করেছে। কিন্তু কমেডিয়ানদের আত্মনির্মাণ নিয়ে কি আর ভেবেছে? গৌতমবাবুর আক্ষেপ, কমেডিয়ান ছাপ্পাটা বাবার তেমন পছন্দের ছিল না, কিন্তু পাকে চক্রে বাবাকে ওটাই বয়ে বেড়াতে হয়েছে প্রায় জীবনভর। এমনই শক্তিশালী তার সেই ভাবমূর্তি, মানুষের কাছে যেন লার্জার দ্যান লাইফ হয়ে ওঠা। ভানু একবার আড্ডায় বলেছিলেন, আমার দশা কেমনে শোনেন, মা মারা গেছে, শ্মশানে গেছি, চোখে জল। একটা লোক কাছে আইয়া কইল, আরে ভানুদা, কি হইছে? কোনো ক্রমে কইলাম, ভাই, মা মারা গেছেন। শুইনা হাসতে হাসতে চইল্লা যাইতে যাইতে কইল, আরে দেখ দেখ ভানুরে কাঁদলে কেমন লাগে, বুঝেন একবার। একজন কমেডিয়ানকে সারা জীবন অতি খ্যাতির কাঁটা কি নিদারুণভাবে সহ্য করতে হয়, তার অন্যতম উদাহরণ এই অভিজ্ঞতা। ভানু এইসব অভিজ্ঞতাকে নিজের মধ্যে ধারণ করেছেন। তারপর সেই আকরিক থেকে তৈরি করেছেন নিখাদ সোনা। তার আরেক পুত্র পিনাকির মতে, কমেডিয়ানদের দেখার চোখটাই আলাদা। সেখানে স্যাটায়ার থাকতে হয়, সিনিসিজম থাকতে লাগে। প্রসঙ্গত লর্ড ভানু নামের কৌতুক নকশার উদাহরণ টেনে তিনি জানাচ্ছেন, সেখানে ভিটে খোয়ানোর যন্ত্রণা থেকে তিনি কিভাবে হাস্যরস তৈরি করেছিলেন। লোকে হাসল, কিন্তু যিনি বলছেন ব্যাপারটা তার কাছে কতটা বেদনাদায়ক ভাবুন। নিজের দেশ ছাড়তে বাধ্য হয়েছেন, জমি জমা সব চলে গেছে, তা দিয়ে তো হাস্যরস হতে পারে না। বাবার জীবনে তো তাই ঘটেছিল। এই হলেন ভানু। একদিকে সাধারণ বাঙালির কাছে হাস্য কৌতুকে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে যাওয়া, অন্যদিকে
বুকের ভিতরের বিপ্লবীকে বাঁচিয়ে রাখা, যে বিপ্লবী পথের ধারে তুলসী চক্রবর্তীকে হেনস্থার হাত থেকে বাঁচাতে আস্তিন গুটিয়ে এগিয়ে যেতেন, আবার টালিগঞ্জে টেকনিশিয়ান প্রযোজক দ্বন্দ্বে শুরু হওয়া আন্দোলনে টেকনিশিয়ানদের পাশে থাকতেন। ব্ল্যাকলিস্টেড হয়ে কাজ হারাতে হলেও নিজের পথ থেকে সরে আসেননি। আবার এই সংঘাতের আবহেই বিরোধী শিবিরে চলে যাওয়া বিকাশ রায়কে দেখতে চলে গিয়েছিলেন। বইয়ের পাতায় পাতায় এভাবেই ছড়িয়ে থাকেন তিনি, ভানু বন্দ্যোপাধ্যায়। রূপলী পর্দার এক ছায়া অস্তিত্বের মধ্যে রক্ত মাংসের অবয়ব তৈরি হতে থাকে। সেই অর্থে কোনো সিরিয়াস ছবিতে কাজ না করার আক্ষেপ কিংবা ছবি বিশ্বাসের সঙ্গে মঞ্চে খুনসুটির মুহূর্তগুলি পাশাপাশি রাখতে পারায় এই বই কেবল পারিবারিক ভানুর কথা বলে না, সেটাকে ছাপিয়ে তাকে সামগ্রিকভাবেই উপস্থাপিত করতে থাকে। ঝকঝকে ছাপা এই বইয়ের আরেক আকর্ষণ অসংখ্য ছবি। ছাপার ভুলও সেভাবে চোখে পড়ে না, কেবল একটি অনুযোগ। কিংবদন্তি অভিনেতার পরিবারের সদস্যদের স্মৃতিচারণগুলি যথাযথ হলেও সম্পাদক দেবশঙ্কর মুখোপাধ্যায়ের লেখাটি আরেকটু বিস্তৃত পরিসর পেলে হয়তো পাঠকের তৃপ্তির মাত্রা আরেকটু বাড়ত, থাকতে পারত একটি জীবনপঞ্জিও। শ্রদ্ধেয় ভানু বন্দ্যোপাধ্যায়ের প্রতি আমার অপরিসীম শ্রদ্ধা জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি বন্ধুরা। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি ছোট করে লাইক দিও, শেয়ার করো বন্ধুদের সাথে, কমেন্ট করে অবশ্যই তোমাদের মতামত জানিও। যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদের জন্য আমার অনেক ভালোবাসা এবং অনেক ধন্যবাদ। আজ তাহলে বিদায় বন্ধু, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, সঙ্গে থেকো।